প্রথম বিয়ে প্রেম করে করেছিলাম। বউ আমাকে ঘোল খাইয়ে পালিয়ে গেল। আমার প্রেমের সুধা তার পোষায়নি। তো এবার আব্বার করা পছন্দে বিয়ে করলাম। দেখি আমার প্রেমের সুধা তুমি পোষায় কিনা। আপনার আব্বা মারা গিয়েছেন বহু বছর আগে। হ্যাঁ, তার আগেই তোমাকে বিয়ে করার কথা বলেছিল আমায়, যেহেতু আমি ছোট ছিলাম ছেলেদের মাঝে। ফাইজলামি করেন? আমি তখন ক্লাস 2তে পড়তাম। হেমু ভাই বলেছিল। বয়সে তুমি আমার অনেক ছোট পৌষাদ, তাই চাইনি তোমাকে বিয়ে করতে। তবে ও যে বলে বুড়ো বয়সে ভীমরতি, ওটাই বোধহয় হলো। পৌষ উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে বলল, অবশ্যই, কেন নয়? নিজের চরিত্রহীন ছেলের জন্য জারজ ধরে আনতে চাইছিলেন তিনি। চমৎকার ব্যাপার। হক বাড়িতে এক প্রকার কলহ সৃষ্টি হয়ে গেল। টেবিলে থাকা পানির জগটা ভেঙে চুরমার হয়ে ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হেমন্তর হাত থেকে টুকটাক ফোটায় ফোটায় রক্ত পড়ছে। পাশে দাঁড়িয়ে সেটা দেখে পিহা হিসকি তুলে তুলে কাঁদছে। চাইলেও হেমন্তর কাছে গিয়ে বলতে পারছে না হাতটা ব্যান্ডেজ করাতে। এই মুহূর্তে ওর ধারে কাছে যাওয়াটা ও সাহসের ব্যাপার স্যাপার। ইনিমিনি গলা ফাটিয়ে কাঁদছিল বিধায় ওদের মা দুটোকে ধরে রুমে নিয়ে গিয়েছে। এখনো ওখান থেকে সমান তালে কান্নার শব্দ ভেসে আসছে। রাগে ফুঁসতে থাকা হেমন্ত বাবার দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, এবার খুশি? উনি দ্বিগুণ ক্ষেপে গিয়ে বললেন, বাড়াবাড়ি করছি শিমু। 100 বার করবো, 1000 বার করবো, বোনও আমার। সত্যিটা ওকে আগে বললে ও যখন ভাঙতো তখন সেই ভাঙা পোষ সামলাতে আমরা থাকতাম ওর কাছে। অথচ ওকে এমন সময় জানানো হলো যে যখন ও নিজে অর্ধেক ভাঙা ছিল। কেমন চাচা আপনি বাবা? আজ নিজের মেয়ে হলে পারতেন? আপনি না ওকে বুকে বুকে রাখতেন? আপনার এই বুক কাঁপলো না? কেমন পাষাণ বাবা আপনি! বাবার দিকে দ্বিগুণ চিৎকার করে বলে উঠল হেমন্ত। ওখানে না দাঁড়িয়ে হনহন করে ছাদে চলে গেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সুদূর প্রসারী অতলে হারিয়ে গেল হেমন্ত। কাটা হাতে পকেট থেকে একটা সিগারেট বের করে কোনো মতে ঠোঁটে গুজে এদিক ওদিক পকেট হাতালো। লাইটারটা নেই। বিরক্তিতে চ্যাহ শব্দ করে রক্ত মাথা হাতটা ঝাড়া দিতেই দেখলো গুটি গুটি পায়ে অন্ধকার ঠেলে কেউ এদিকে আসছে। আকার তত বড় না, ছোট্টখাট্ট এক দেহ ধীরে ধীরে চোখের সামনে আসতেই হেমন্তর হাতে ধরে ধীরে ম্যাচ দিয়ে পিহা বলল, লাইটার পাইনি হেমু ভাই। হেমন্ত ম্যাচ নিলেও সিগারেট ধরালো না, শুধু বলল, কোন বোন ভাইকে সিগারেট খেতে ম্যাচ এনে দেয়? পোষের আত্মা তোর মাঝে এলো কিভাবে? পিহা কথা বলল না এই বিষয়ে। হেমন্তর হাতটা ধরে বলল, ব্যান্ডেজ করে দিই হেমু ভাই। দে। অদক্ষ হাতে স্যাভলন দিয়ে মুছে গজ পেঁচিয়ে দিল পিহা। হেমন্ত সেটার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, তোর পোষ আপা থেকে অন্তত ব্যান্ডেজ পেঁচানো শিখতি। মানুষ ভালোটা শিখে, অথচ তুই শিখলি খারাপটা। জানেন, মা বলেছে পৌষাপা নাকি আর আসবে না। সত্যি বলেছে? জ্যৈষ্ঠ আর চৈত্র ভাই রাতে এখন বাসায় আলুর দম আনে না। বলেছে পৌষাপা না আসলে আর কোনো দিন খাবে না ওগুলো। তাহলে খাওয়া ভুলেছে? ইনিমিনি দুধ খেতে চায় না হেমু ভাই। এটা ওদের মা দেখবে। হেমু ভাইও আগের মতো আমাদের আদর করে না। এটা তাকে গিয়ে বল। কোথায় সে? হেমন্তের হঠাৎই টনক নড়ল। আসলেই কি তাই? ও তো একদিন ওদের কাছে টেনেছিল পৌষ যাওয়ার পর, আর একদিনও ভাই বোনগুলোকে বুকে টানা হয়নি। আচমকাই যেন ওর বুকে চাপ লাগলো। পিহার দিকে তাকিয়ে বলল, তোর নিজের জন্য কোনো অভিযোগ নেই? মাথা নাড়ে পিহা, বলে, আমাকে পৌষাপা এনে দিলেই হবে। আমি শুনেছি পৌষাপার জামাই খারাপ লোক। কে বলেছে তোকে? স্কুলে গেলাম তখন রজনীর মা বলেছে, সাথে এটাও বলেছে আমি যাতে কখনো ওনার সামনে না যাই। ধক করে উঠল হেমন্তের বুকটা। ওর ছোট ভাই বোনগুলোকে ওর নিজেরই বোঝানো উচিত ছিল। আজ বাবার সাথে কথা কাটাকাটিও হয়েছে ওটা নিয়ে। তৌসিফ মানুষ আদৌ কতটা ভালো বা খারাপ তা কেউ জানে না। সকাল সকাল মিনুর চিল্লাচিল্লিতে ঘুম ভাঙে পৌষের। পাশে তাকিয়ে দেখলো তৌসিফ নেই। গতরাতে পৌষ এই রুমেই ঘুমিয়েছিল। বিরক্ত হয়ে উঠে মাথা ধরে রাগে দাঁত চেপে বলল, এই মিনুর বাচ্চাকে আজ এমন শিক্ষা দেব, সকাল সকাল ওর চিল্লাচিল্লি বের করব আজ।
পৌষ বিছানা ছাড়বে তার আগেই তৌসিফ রুমে ঢুকলো। পৌষকে বিছানায় থাকতে দেখে বলল। গুড মর্নিং। পৌষ কিছুটা খেকিয়ে উঠল। কাজের লোক সকাল সকাল এভাবে চিল্লাচিল্লি করে ঘুম ভাঙাবে আর মনিবেশে বলবে গুড মর্নিং। ওয়াও, নাইস। তৌসিফ গায়ে থাকা জিমের জ্যাকেটটা খুলতে খুলতে বলল। কে চিল্লিয়েছে? আপনার মিনু। ও আচ্ছা, তুমি নাকি ওকে কাল মেরেছ? কথাটা বলতে দেরি, 2 লাফে বিছানা ছাড়তে পৌষের দেরি হলো না। তৌসিফের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল। বাবা, আপনার কান ভরে দিয়েছে? মানে? ওই সেরি ক্যান বিচার দিবে আমার নামে? হ্যাঁ, কে হয় ও? 100 বার মারবো, থাপ্পড়ের উপর চাপা ভেঙে দিব। আমাকে পার্সোনাল কথা জিজ্ঞাসা করে, আর একবার যদি ও আমাকে খোঁচায়, ওর মাথায় ওই লাল নীল চুল টেনে ছিঁড়ে শাক রেঁধে আপনাকে খাওয়াবো আমি। নিশ্চিত আপনার বুকে পড়ে বিচার দিয়েছে শালি। রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল পৌষ। তৌসিফ হতভম্ব ভাব কাটাতে পারছে না। মিনু সকালে কেঁদে কেটে ওকে বিচার দেওয়ার পর মিনুকে হাতে 2000 দিয়ে তৌসিফ চলে গিয়েছিল। ও তো এমনিতেই পৌষ জিজ্ঞেস করলো, তাতেই এই মেয়ে রেগে বোম। শেষে কি গালিটাই না দিল। তৌসিফের ভাবনার মাঝে মিনুর চুল ছিঁড়তে রাগে ফুসফুস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল পৌষ। তৌসিফ ওকে ধরতে ধরতেই পৌষ হাত ছাড়া। যেই না মিনুকে ধরবে অমনি দরজা দিয়ে সোহাকে ঢুকতে দেখে মিনু চিৎকার করে লাফিয়ে উঠে ডাকলো। আপা, আপা, আমার আপা এসেছে। মামা দেখেছেন, আপা এসেছে। সোহা ভেতরে ঢুকেই মিনুকে জড়িয়ে ধরে। পৌষের দিকে তাকিয়ে বলে। এই মেয়েটাকে আর এমন বেহাল দশা কেন এর? পৌষ খিটমিটিয়ে উঠল। নিজের দিকে তাকিয়ে দেখলো আসলেই বড্ড এলোমেলো হয়ে আছে ও। রাতে ঘুমালে দিন দুনিয়ার হুঁশ ওর থাকে না। মাঝে মধ্যে তো সকালে নিজেকে আয়নায় দেখে গুলিস্তানের ফুটপাতে বসা গঞ্জাখোর মনে হয়। গট গট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেল পৌষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোর কা ঝটকা, হ্যাঁ জোর সে লাগা। পৌষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা শোয়ার সুযোগ পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলায় একবার খক করে শব্দ করে পরিষ্কার করল। ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পৌষ, অথচ রাগিনীর রাগ নাকের ডগায়। নাকের পাটা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বইয়ের এহেন হাব ভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পৌষ দাঁত খিটমিট করলো। ঠিকঠক খাওয়া দাঁত যেমন লাগে তেমন ভাবে। তৌসিফের একদম 2 ইঞ্চি দূরে থেকে ঘাড়টা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে। কি কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকারবোধ দেখতে পেল। তবে ও জানে পৌষ রাগে এসব জিজ্ঞেস করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খসমস করছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরে বলল। সোহা এসেছে। বাকিটা বলার আগেই পেছনে সোহা হাজির হলো। হাসি মুখে কেমন আছেন জিজ্ঞেস করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজা অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি হেসে বলল। সরি, আসলে আমাদের রুমে প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে। আপনি যেতে পারবেন এখন। সকাল সকাল আমি রোমান্টিক মুডে আছি। বাই। বলেই ধড়াম করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা ঘষে দিল। এদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা দুরন্তর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে? অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টামি চাপলো। পায়ে থাকা স্যান্ডেলে চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলেই তৌসিফ ওর হাতটা টেনে ধরল। সো মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল। কষ্ট হচ্ছে সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে। হোয়াট রাবিশ পৌষরাত? এই খবরদার, আমাকে রাভিশ বলবেন না। ওই ছেড়ি রাভিশ, ওর বোন রাভিশ। পৌষরাত, আস্তে কথা বলো। আমার সাথে একদম উঁচু গলায় কথা বলবে না। না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বলল তৌসিফ। একটু দমে গেলেও নিভল না পৌষ।
ঠিক রবি সিমের মতো জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানেই হুদাই কল সেন্টারে কল দিয়ে উড়াধুড়া ঝেড়েছে পৌষরাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল ওর যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পৌষ আর চোখে তাকিয়ে গট গট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকেই কিছুটা জোরেই বলল, আমি বুঝি না, বড়লোক হয়েও মানুষের নজর কেন ছোট্ট হয়? হলুদ বাতি কেন লাগাতে হবে? সাদা লাইটের কি আকাল পড়লো? তৌসিফ শুনেও কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করেছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুম ছাড়তেই দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশে বসেই এটা ওটা বলছে মিনু। আপা মন খারাপ করো না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিচ্ছু খাবে নিয়ে আসি? সোহা উত্তর করলো না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখান থেকে একটু একটু সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস। তৌসিফের গলা শুনে মাথা তুলল সোহা। টলমলে চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাব ভাব একদম স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেললো মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরলো। তৌসিফ উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, এত সব বলছে না, ভুলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একই টাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আরেক পা মুছল। মুছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোফায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে। ধুম তানানানানানানা। সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো? পরক্ষণে ভাবলো, যেই মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে সেই মেয়ে বেহায়া না হলে আর কি হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। ও শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়। সেবার নাকি এই কাজের মেয়ে নিয়ে ও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গুলিয়ে উঠল পৌষে। কোন নরকে এসে পড়লো? নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়। এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা, চঞ্চলতায় নিজে ব্যস্ত রাখে, সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ি করে খায়। সোফায় ফেলা টাওয়েলটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারেও। সোহা চমকে তাকাতে পৌষ দাঁত বের করে হেসে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার, অন্য কাজগুলো করবেন তাহলেই হলো। টাওয়েলটা ধুতে দিন। আর হ্যাঁ, ওয়াশরুম রোজ ক্লিন করা হয়, এটা আজ না হয় আপনি করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখ থমথমে হয়ে গেল সোহার। শ্যামলা চেহারায় সেটা স্পষ্ট। পৌষ পরখ করলো, না, কোনো দিক দিয়ে যায় না। এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাট কাট একটা মুখ, কোথায় রূপ, কোথায় লাবণ্য। পৌষের বুঝে আসলো না তৌসিফ নষ্টামি তো চাইলেই রূপবতী কারোর সাথে করতে পারতো, কিন্তু না, ও করলো এত অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অথচ তো আর ভাবলো না পৌষ। সোহা তখনও ঠায় দাঁড়িয়ে। পৌষ এবার জোরেই বলল, কি হলো, যান এখন। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলে চোখ করে তাকিয়ে বলল, মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয় তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, ও কি ওর মতো থাকতে দাও। বলেই চলে গেল। সোহা হা করে তাকিয়ে রইল। ও কি কিছু করেছে ওই মেয়েকে? উল্টো কথা কেন বলল তৌসিফ? রাগে গা রিরি করে উঠল। চোখ দিয়েই যেন ভস্ম করে দিবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকেই দেখলো এলোমেলো রুম। পৌষ মাথা আছড়ে হিজাব বাঁধছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে, রুম গোছাতে। আপনার হাত নেই? মানে? বিছানা দেখুন। তৌসিফ দেখলো, তবে বুঝলো না। পৌষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল,
আমার সাইড আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনিই গুছান। তৌসিফ ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছে কেন? আমি কি জানি, হয়তো খাস মেটাতে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। পৌষ একটু জোরেই বলল, এই রাতে যাতে কোনো কাজের মেয়ে না আসে, আমার শোবার বেড গোছাতে, বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিক। তৌসিফ আচমকা হাতের তালু দিয়ে ওর মুখ চেপে ধরল। চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গুছাচ্ছি বেড। নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বদলের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজে করতে হবে। রুমের বাইরে আসতেই তৌসিফ দেখলো পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, চাচা শুনুন, বেডরুমে যত ফকিরনি ফকিরনি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড় লোক মানুষ, ওদের টাকা পয়সা রাখার জায়গা শুধু অভাব। আপনি বলুন এত টাকা দিয়ে কি হবে? কবরে নেবে? আরে বাবা, কিপটামির তো লিমিট থাকা উচিত। এত টাকা থাকতে কেন 440 ভোল্টের হলুদ বাতি লাগাবে? পৌষের কথা শুনে তৌসিফের এবার মাথা ঘুরে উঠল। ওর এই লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এসবের তুলনা দেয়? তুলনা বললেও তো ভুল, এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে। কাকে কি বুঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বোঝে, সাদা বললে কালো বোঝে, শুধু বিয়ে বললে বাসর বোঝে না। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, খেতে বসো বসরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে অফিস যাব, নতুন শিপমেন্ট এসছে। যেই না ছাতা মাতা নাস্তা এসব আপনিই খান, ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলে যে আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না কেন এখানে? রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফও উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে। আজ না হয় নাস্তাটা বউয়ের সাথে বাইরে হবে। তৌসিফকে উঠতে দেখেই ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে রাস্তায় ঝামেলা হলে সবগুলো চাকরি বাতিল করে দিব। টাকা দিয়ে কাজ করে, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখলো। ওই রুটি বানাতে নিষেধ করেছিল। গাড়িতে যাবে না করতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেলল পৌষ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজেও ভেতরে ঢুকে ডোর লক করলো। মাঝখানের সিটটা ফাঁকা পড়ে রইল। এ যেন দুই কুলে ডেরা গেড়ে বসলো দুই জামাই বউ। কেউ কারো কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পৌষ একটু একটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচুর ক্ষুধে লাগে। সারা রাত ঘুম হয় না, পেট মোচড়ায়। পেটের ভেতর থাকা ইঁদুরগুলো হাহাকার করে বলে, কিরে পৌষ, কোথায় বিয়ে হইল তোর? কোন হাব হাতে বড় লোক জামাই পড়লো তোর কপালে যে রাতে তোর পেটে কিছু পড়ে না? ইঁদুরের কথার উত্তর খাবার দিয়ে দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা জাতা অবস্থা! পৌষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মাঝে যখন পৌষ একা কিচেনে যেত, কোথা থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করা বিষয়, ইনিমিনি ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেত কিভাবে পৌষ জানে না। শেষ রক্ষা অবশ্য হতো না। হেমন্তও হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্তর রুমে। কাড়াকাড়ি মারামারি লাগতো ডিম নিয়ে। আহা, পারতো না, রক্তারক্তি হয়ে যেত। হেমন্ত ধমক না দিলে সেই মারামারির অন্ত থাকতো না। খেতে খেতে অবশ্য ইনিমিনি ঘুমিয়ে যেত। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করত। হেমন্তর ড্রয়ার ভরা পাঁপড় চিপস রেখে যেত। টানা কোনো কালেই ঘুমাতে পারত না পৌষ। খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পৌষ। তৌসিফের কানে গেল যেটুকু শ্বাস, তবে বুঝলো না এর পেছনে থাকা কারণ। তৌসিফের ধৈর্য কুলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাটা অতটাও বড় না যে পিছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে এক টানে পৌষের ধরে টেনে নিজের কাছে আনলো। ঘটনা ঘটলো আলোর বেগে, যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বরাবর ফিজিক্সে দুর্বল, তাই বুঝে উঠতে পারলো না এটা কি আদৌ ও আলোর বেগে ছিল না অন্য কিছু। মানে হক চকাতেও তো সময় লাগে মানুষের, যা তৌসিফ ওকে দিল না।
হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আর একটা পৌষের পিঠের পিছনে দিয়ে বলল, বুঝলাম না, এত কমফোর্টেবল কার্ডে তুমি এতটা ছটফট করছো? পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধায় ওর জান আপ ডাউন করছে, এনার্জি লো হয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। এত সব সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারল না। এতেও আফসোস হলো কিছুটা। ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। ওর জানা চেনার মধ্যে পৌষ এতটা শান্ত ধাঁচের না। আজ সকালে ও তেজের টাইটুম্বুর ছিল, হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ বুঝলো না। মেয়েটার শ্যামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ একটু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষের হাতটা মুখ থেকে নামিয়ে দিল, মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না বসরাত। ক্লান্ত গলায় পৌষ বলল, 100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেল মুখে হাত দিয়ে মরবো। তৌসিফ আড় চোখে তাকিয়ে বলল। দাঁত পড়ে গেল কিন্তু কথা থামলো না। পৌষ মুখ ভেঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হলো। পৌষের দিকে দরজা খুলে দিতেই ও কোনো মতে বের হতে গিয়েই মাথা ঘুরে উঠল। এটা স্বাভাবিক সময়তেও হয়, আজ এত সময় না খেয়ে থাকাতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সি থাকার জন্য বর্ষা থেকে উঠে দাঁড়ালেও এমন মাথা ঘুরায়। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো বসরাত? আর ইউ ফিলিং লো? মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিল। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতে পৌষ সচরাচর আসে না। বছরে হয়তো 3-4 বার আসা হয়। হেমন্ত ঘোরাতে নিয়ে আসে, বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পৌষ মিনমিন করে বলল, পটাতে চায় আমাকে শালা। শালা শব্দটা অবশ্য শুনল তৌসিফ। ভাবলো এই মেয়ে একটা চিজ, এ ভাঙলেও মচকায় না সহজে। মুখে তার খই ফুটতে থাকে অল দ্য টাইম। বুক করা এক রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞেস করলো, অর্ডার করো বসরাত। ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দিবেন। ওয়েটার একটু তবদা খেলো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বললেই ওয়েটার বিনয়ের সাথে বলল, ওকে ম্যাম, এনিথিং এলস? নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌফিক চমকালো। ওর বউ দেখে হাসে, তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি না খেয়ে দিবে তৌসিফ? পৌষ নিজে থেকে আবার বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল। ম্যানেজার ধমকে ধামকে দেওয়ার আগেই পৌষ বলেছিল, ওটা কোনো ব্যাপার না, যে কারো হাত থেকে পড়তে পারে। তৌসিফ বুঝলো পৌষ হয়তো আগে থেকে চেনে, তাই ছেলেটার চাকরি খাওয়ার কথা বাদ দিল। আপাতত নাস্তাই খাবে। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বলল, গরুর বটি আর একটা ডিম, সাথে একটা ফ্রুট স্যালাড আর ফ্রেশ জুস দিয়ে যাও। আর চা লাস্টে এনো। ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতেই দেখলো পাশের সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়েছে পৌষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে, আর ওদের দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়েছে ওর বউ। মানে এতটা হ্যাবলার মতো তাকানোর কি আছে বুঝে আসে না ওর। ওই তৌসিফকে তো দেখে না। আচমকা ব্যাগ হাতে উঠে দাঁড়ালো, বলল, ওইদিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়ে বলল পৌষ। তৌসিফ চেয়েও আসল ঘটনা বলতে পারল না, তাই মিথ্যাটাই বলল। এদিকে রোজ চলে আসবে বসরাত, কাম ফাস্ট। কপাল কুঁচকে পৌষ গেল ওর পিছু পিছু। স্বস্তির শ্বাস ফেললো তৌসিফ, তবে অতি গোপনে। খাবার এলো মিনিট 15 পর। চোখ উল্টে একবার তৌসিফকে দেখতেই তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করলে চা আসবে না। না আসলো। এই মেয়ে যে জন্মের বাঁকা তা জানে তৌসিফ। কিন্তু জুসটা খেলো পৌষ। গরুর বটি দিয়ে পরটা ও মুখে দিল। তৌসিফ দেখলো পৌষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে, হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষকে দিতে দিতে বলল, সকালে বটি ভালো লাগছে না, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পৌষ মনে মনে খুশিই হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকু ও নিজের পরোটা দিয়ে মুছে নিয়ে নিল। ভাবখানা এমন যে দিবি যখন সব দে, ঝোলও কেন বাকি থাকবে। ডিম একটা পৌষকে দিতে নিলেই ও না করলো, জানালো, পেট ভরে গেছে, খাবো না আর। চা আনবে কখন? ডিম খতম হলেই আসবে। না খেলাম। এবার সত্যি সত্যি খেলো না। তৌসিফ নিজেই ডিমটা খেয়ে নিল। চা আসতেই পৌষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা।
ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পৌষ 2 প্যাকেট নিজের ব্যাগে ভরে বাকি দুটো চায়ে মিক্স করলো। তৌসিফ হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি ছিল? কোনটা? এগুলো ব্যাগে নিলে কেন পুষরাত? কেন নিব না? জানেন এই চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি তো শুধু চিনি নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার ধমকে উঠল চাপা স্বরে। স্টপ ইট পুষরাত, মাথা খারাপ তোমার? কি করছো? পৌষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকে ও দুটো সুগার নিজের ব্যাগে ভরে চায় চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল, বলল, প্লিজ হানি, ওগুলো রেখে দাও এখানে। বাসায় অনেক আছে, এর থেকে ভালো ব্র্যান্ডের আছে। কেউ দেখলে কি ভাববে? খেয়ে দে চাঙ্গা এখন পৌষ একটা ছোটখাটো ঢেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি ওয়াশরুমে যাওয়ার টাকাও আগে রেখে দেয় এনারা। কথা হলো ব্যবহার করলো, পে করতে হবে না। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে ভরলে সমস্যাটা কোথায়? যুক্তিতে ভুল থাকলে বলুন। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছু বলল না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে ভাবতে ভাবতে চাই চুমুক দিল। পৌষের ভার্সিটির গেটে এসে গাড়ি থামলো। তৌসিফ মানিব্যাগ থেকে 500 টাকার কসকসা কিছু নোট পৌষকে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে, রাখো। বললাম তো লাগবে না। হেমু ভাই দিবে। ভুরু উঁচু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি এখন পুষরাত। তোমার চাচাতো ভাই কেন হাত খরচ দেবে? কারণ সারা বছর সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, বাট ইটস নট দ্য সেম টাইম। বুঝো, রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়ে বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়ে পৌষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের মনে পড়ল সে রোজ 5,000 হাত খরচ দিয়েও পোষাতে পারত না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নারীটির হাসি মুখ দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিত তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকে ঘুমাতো, তাকে আদর যত্ন করত। এরপর যা তাই। তৌসিফ তাকে সবটুকু সুখ দিয়ে রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা দেশ বিদেশ সব কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে সে শূন্য। ভালোবাসার কাঙ্গাল কাঙ্গালি হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যর সাথে দেখা হয়নি পৌষের, তবে আদিত্যর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ তারা। এর মধ্যে সবচেয়ে ভদ্র হচ্ছে রিহাব নামে একজন। সে পৌষকে ডেকে নিল সাইডে, জিজ্ঞেস করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধ ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যের ব্যাপারে। পৌষ ভদ্রভাবে উত্তর করলো, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই, জেনে কি হবে? তবুও জানা উচিত তোমার পোষ। পৌষ কথা বলল না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে দিয়ে বলল, হি জাস্ট ওয়ান্ট টু টেক ইট টু হিজ বেড পোষ। ও বেড ধরে করেছে সব। জানি। বেশ স্বাভাবিকভাবেই বলল পৌষ। রিহাব হাসল, বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরও কিছু দেইনি। এতে আদি ঝামেলায় পড়তো। আমাকে কেন জানাচ্ছেন? কারণ একটাই পোষ, তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো, দ্যাট ইউল বি বেটার ফর ইউ। এই বেটে আপনিও সামিল ছিলেন, এটাও আমি জানি। রিহাব আচমকা এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসল, বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিডিওতে চলে না, আপনার উপরের প্রমাণও আছে তার কাছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া। লাইফে প্রথমবার ছিল ওটা। যতবারই হোক না কেন ভাইয়া, পৌষ রাতকে কারো বিছানাতে নেওয়া এতটা সহজ না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রেম ভালো লাগা ছিল আদিত্য। আবার বলছি ছিল, এর মানে এখন নেই। কোনোদিন প্রেমিকার দাবি করেনি। সে প্রেমিক হতে চেয়েছিল, প্রেম হতো আমাদের মধ্যে, যদিও না সেদিন চাচা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য।
কারণ এটাই আমার প্রথম ভালো লাগা ছিল। সে যা এখন নেই। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পড়ল পৌষ। আপাতত বিরক্ত লাগে এসব তার। ক্লাস শেষ হলো বিকেল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনি, মিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলল তিনজন। ইনি মিনিকে কোলে তুলে জড়িয়ে ধরল। বলা হয় বড় বোন হলো মায়ের মতো। ইনি মিনি আর পিহার ক্ষেত্রেও তা। তিনটা হিসকি তুলে কাঁদছে তাদের কলিজান আপাকে পেয়ে। ছোট ছোট ঝুটি করা মাথাটা নাড়িয়ে বলল, আপা তুমি নাই কেন? এই যে আছি তো আপা। বাথায় তলো না আপা। চলবো তো সোনারা, তোরা এখানে কেন? হুম হুম। চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনিমিনি লাফিয়ে ওদের কোলে যেতেই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ। ছেলেগুলো পারলে কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত, দেখেও না দেখার ভান করলো পৌষ। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো, হিমু ভাই। বল, কান্না পাচ্ছে। কেঁদে ফেল। সত্যি তো। ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণ ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই তো পৌষ। আজও ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসি। মোমো থেকে নিয়ে বুট কিছু বাদ রাখলো না। বুট খেতেই ইনিমিনি হু-হা শুরু করেছে। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মালটার চা খেলো ওরা। এটা অবশ্যই ইনিমিনিকে দেয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথে। 5টা কাজিনের মুখে শুধু আপা ডাক। পৌষের খা খা করা কলিজা প্রশান্তি পেল। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিক চলে, আমার পকেট মানি দাও। মানি ব্যাগ থেকে 500 টাকার দুটো নোট দিল হেমন্ত। বাকিদের 500 করে। শুধু ইনিমিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হলো। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেলল। আপাতত এখন মুড খারাপ করার সময় নেই ওর। দিন কেমন কাটলো পুষরাত? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞেস করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আছে আনি। শিপিং ডিলে হলো, যা আছে মাল এসেছে, লিগেল ডকুমেন্ট সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চেনে শুধু টাকা, বুঝলে? পৌষ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এসব তাকে কেন বলা হচ্ছে? সে কি বুঝে? পৌষ গিয়ে বিছানায় উঠে বসল। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো। একদম সোজা হয়ে আছে। পৌষের পেট মোচড়ালো। এদিক ওদিক করে এবার উঠে বসলো। ক্ষুধায় পেট চুচু করছে ওর, যদিও খেয়েছে 10টা নাগাদ। অভ্যাস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেল। এদিক ওদিক খুঁজে ও যখন পেল না, হঠাৎ পেছন থেকে কারো গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞেস করলো, রাতে ক্ষুধা লাগে? হুম। হ্যাঁ, এতদিনও লেগেছিল অবশ্যই। স্বাভাবিক। বলনি কেন? পৌষ চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা? আচ্ছা, আর পেও না। বাসা খাবার থাকে, তোমার বাসা, যা মন চাইবে খাবে, ফেলবে, কেউ কিচ্ছু বলবে না। কি আছে আমার বলো? তুমি আর আমি। তুমি আর আমি কথাটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি উড়ালো। পিৎজা গরম হতেই ওরা কিচেনেই উঁচু জায়গাতে উঠে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনের। ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে উঠে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতে দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টা বাজে। সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ, এটার উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়ল। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখ ভিজে উঠেছে, যদিও সেই পানি গড়িয়ে পড়ল না। দহন সৃষ্টি হলো, যদিও তা কাউকে পুড়ালো না।
নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটা পোষ, মেনে নে। পৌষের কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলে পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, পৌষরাত কি হয়েছে? বাসার কথা মনে পড়ছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবেই বিছানায় গা দিয়েছিল, তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতে কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো কক্ষ। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতে এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না, কিছুতেই না। হোক, তার কোনো আশা নেই তৌসিফ থেকে, তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন ও সোহার রুমে যাওয়াটা ও মানতে পারছে না। স্বভাবসুলভী নারী মন, তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যে সবচেয়ে বড় বন্ধন, পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই ভরকে গেল। দুই হাতে ওর চোখটা মুছতে নিলেই পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে। বাসার কথা খুব বেশি মনে পড়ছে জান। জান প্রাণ কুত্তা বিলাই, আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হিসকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের উপর অবাক হলো, তবুও বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো। এতটা ন্যাকা সাজা পৌষের হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝরে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ স্বচক্ষে দেখলাম। বলেই তৌসিফ থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলা সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলাকর, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলেও পারতো। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়েছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল, সেই নারীর মাঝে বিচরণ করেছে। পিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসতো। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তার ইয়াত্তা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসিও করতে ওকে নিয়ে। বউ পাগলা উপাধি পেয়েও কোনোদিন নিজেকে ছোট করে নিত তৌসিফ। সবসময় তার মনটা চাইতো তার পিওর কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেম সে যাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও উচিত ছিল না তার পিউকে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথা টিসটিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসেও একটু ঝুমছেও। 2 হাতে চোখটা ডলে খোলার আগেই ওর কান সজাগ হলো। পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরল। ফট করে চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকু বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো 3 গুণ বেশি। মিনুকে সমান তালে ধমকাচ্ছে পৌষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি গায়ে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবেই তার ঘুম ভেঙেছে বোঝা যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুঁচকে ঘুমো কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা, ওনার কি ঘুম দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি সোহা। মিনু দৌড়ে ওর আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুঁচকে বলল, তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালি দিয়েছে। আর কিছু বলার আগে রাগে ফোঁস করতে করতে পৌষ এগিয়ে আসতে নেয় মিনুর দিকে। তৌসিফ বুঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়। তাড়াতাড়ি পিছন থেকে পৌষের পেটে জড়িয়ে ধরে। তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল, মিথ্যুক, মিথ্যা বলে! কখন গালি দিয়েছি তোকে? শালি, এদিকে আয়।
দেখ তোকে কি করি, তোর মুখ খামচে দিব একদম। ওই বান্দরের মতো চুল একদম টেনে উপরে দিব। চিনিস আমাকে? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বো। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে ঠেকল। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজা লাগিয়ে দিল। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুয়ে দিল। নিজেও ওর পাশে শুয়ে ওর দুটো হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছে কেন পুষরাত? কি করেছে মেনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুর ঘুর করতে করতে কাকে জানি বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলেছিল তা আমি বুঝি না? হ্যাঁ, ওর ওই চাপা ভেঙে দিব আমি। কত সাহস! আগেও এমন করেছে, কিচ্ছু বলিনি। কাজের মেয়ে এত উড়াউড়ি কিসের? পৌষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখলো তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। পৌষ প্রশ্রয় দিল না। ঝটাক করে হাত সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি না? আজ রাতে কেন যেতে হবে? ওইখানে যান না। কে আটকালো? আমি রাত গেলে যা করেন দিনের আলোয় করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচন্ড রাগ হলো, তবে দমন করলো। পৌষের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা না, শোনা কথায় কান দিও না। চোখে দেখা মিথ্যা নয়। মাঝে মধ্যে হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন? এসবে মাথা ঘামিও না পুষরাত। 100 বার ঘামাবো। পুষরাত! টেনে টেনে পৌষ নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেলো তৌসিফ। এই লোকের এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে। ওয়াশরুমে যেতে যেতে বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শুনে পৌষ তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতে হতে দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজে পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখেন না। চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বলল, আপনি, আমি করে দিচ্ছি নতুন বউ, আপনি টেবিলে বসুন। কেন? আমি করতে পারি তো। মামা দেখলে রেগে যাবেন। আপনি, আপনার মাথার কাঁথা পুরি আমি। বুয়ার যেন ঘাম ছুটে গেল। চাকরিটা ছুটে যাবে কি তাহলে? পৌষ তাগাদা দিতে এই কিশোরী মেয়েটা ঘিয়ের বোয়ামটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে রোদ। মুহূর্তেই যেন ঘ্রাণে মৌ মৌ করে উঠল রান্নাঘর সহ পুরোটা ড্রয়িং রুম। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষ রাত। বেচারীরা ভয় পাচ্ছে তার চেহারার স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজ ওর কিছুটা ফুরফুরা হলো। সেই ফুরফুরা মেজাজটাকে ঝুরঝুরা করতে হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে? পৌষ তীক্ষ্ণ গলায় বলল। সোহা সরল চোখে তাকিয়ে বলল, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও, বাকিদের জোর করছো কেন? পৌষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেন ভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দিবে। সোহা অতটুকু মেয়ের এই রূপ চাহনি দেখে চমকালো, ভড়কালো। পৌষ দাঁত চেপে বলল, কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন। আমার উপর কথা বলবেন না। আমার যা মন চাইবে রান্না করব। মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না। এমনকি গতকাল রেস্ট নিয়েছেন, কিচ্ছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর তত চর্চা। আর একটা কথা, ওই রং ঢং এর নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শক্ট হলো যে বাক্য হারিয়ে ফেলল। কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। ওখানে ঠায় দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো? বের হন। সোহা বের হলো ঠিকই, তবে নিজের রুমে গেল না। ও সোজা ঠুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্রই বের হচ্ছিল। সোহাকে দেখেই দাঁড়ালো, বিরক্ত গলায় বলল, রাতে না কথা হলো? এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি।
তৌসিফের দিকে তাকালো। তৌসিফ ওর চোখে পানি দেখেও তেমন কিছু বলল না। বের হতে নিলেই সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলছে কাজ করতে, আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তৌসিফের গলা বড়ই শান্ত শোনালো। অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি গো নাও সোহা। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহার চোখ দিয়ে পানির বিন্দুকণা গড়ালো। আঙুলের সাহায্য তা মুছে ফেলল সোহা। মিনমিন করে বলল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নিব। তৌসিফ রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেট ভরে গেল যেন। একবার গলা উঁচু করে ডাকও দিল। পুশরাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পরই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়েই তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠল। তুমি থাকতে পুশরাত কেন কে চেনে বুয়া? এত টাকা বেতন কেন দিচ্ছে? যদি আমার বউই রান্না করে তো তোমরা কি করো? তৌসিফের ধমক খেয়ে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতেই পৌষ ফোঁস করে উঠল, যেন সর্বদাই প্রস্তুত সে লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে এখানে যেতে বলেছে? যাকে ধমকানোর তাকে তো টু শব্দও বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি? কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাঁচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পৌষ রুমে চলে গেল। তৌসিফ দেখলো সেখানে গরম গরম পরোটা রাখা। ঘ্রাণেই লোভ জেগে উঠল। চাইলেও খেতে পারল না তৌসিফ। বউ রেগে আছে। উঠে রুমে যেতেই দেখলো পৌষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে। খাবো না। পুশরাত। পৌষ ঘুরে দাঁড়ালো। দাঁত খিটমিট করে বলল, কি পোশরাত সারাদিন করছেন? রাত হলে তো ওই সেরির কথাই মনে পড়ে আপনার। যান ওর কাছে। কি মনে করেছেন দেখিনি একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল? একটা মানুষের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায়, এর মানে কি? হ্যাঁ, নোংরা মতো মানুষ ঘরের বাহিরে করে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামি করে। তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পৌষের মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটফট করার স্বভাব। এবারেও ব্যতিক্রম ঘটল না। তৌসিফের হাসি পেল নিজের উপর। পৌষের মুখটা আলতো করে ধরল একবার। 2 গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটের ছাকা দিবেন, সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষের ঠোঁটে তাচ্ছিল্যের গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চটজলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমান হয়নি যতটা তুমি করছো, রোজ করছো। এখনো বউদের সামনে করলে আমি কিন্তু রাগ করছি না। ও মা, সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন, লাইটার জ্বালিয়ে দিই। আমাকে ছ্যাঁকা দিন। পোষের তো শরীরে মাংস গড়া না, আমার কোনো ব্যথা লাগবে না। বলেই তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামালো। গাঢ় কণ্ঠে বলল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল? তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহা আর মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না। একটু সময় নিয়ে বলল, আমি ওয়াদাবদ্ধ পুশরাত। পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল। তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে একটা বুদ্বুদ্ধ শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পুশরাত? বুদ্বুদ্ধ মানে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি, মেয়েবাজ লক্ষ্য থাকার। এই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়, চুলে ফিল্ম মারে আমার সামনে। তৌসিফ ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে ফিসফিস করে বলে, এইসব গালি কে শেখায় তোমাকে? হোয়াট ইজ দিস পুশরাত? তুমি গালি দাও কেন? পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল, ও ওই আকাম কুকাম করবে তা তো দোষ না, পোষ গালি দিলেই দোষ। এখন ওর সামনে গিয়ে গালি দিব। বলে বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হলো। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গত রাতে ওই রুমে গেল। নিজের কপালটা দেয়ালে ঠুকতে মন চাইছে এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল, জান আমার প্লিজ এখন থামো, চলো খাবো এখন, তোমার শক্তি হবে তাহলে।
শক্তি পেলে আরো ভালো মতো চুল ছিঁড়তে পারবে। পৌষ থামলো বটে। টেবিলে খেতে বসলেই পৌষ তৌসিফের প্লেটে গরুর বট ভুনা আর গরম ঘিয়ে ভাজা পরোটা তুলে দিতেই সোহা বলল, এসব খেয়ে পরে পেটে সমস্যা হবে, আনহেলদি খাবার। পৌষ রসিয়ে বলল, ও রে সোনা, তোমার ওই আউলা প্রেমের বাউলা বাতাস অন্য ব্যাটাকে করো যাও। হ্যাঁ, ওই ব্যাটাকে বাতাস করার জন্য আমি আছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পরোটার বটভুনা আজ বহু বছর পর খেলো। আগে মা খাওয়াতো, 3 ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত। এখন খাওয়া হয় না। কুরবানিতে এত এত গরু কুরবানি করার পরও বট খাওয়া হতো না, বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালো লাগা কাজ করলো। একসাথে 5টা পরোটা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল তৌসিফ। পৌষ একটাই এখনো শেষ করতে পারেনি। তৌফিক ভাবলো, এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখাও যেন সবাইকে চিরে ফেলবে। পারলে কখন জানি তৌসিফকেই খেয়ে নেয়। আকাশ পাতাল ধ্যান ধরে ভাবছে পৌষ। মাথায় ওর যে কীড়া উঠেছে তা এত সহজে শান্ত হবার নয়। তৌসিফ মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। মাঝে মধ্যে ফাঁক ফোকর দিয়ে পৌষকেও দেখে নিচ্ছে। মেয়েটা এত উতলা হয়ে থাকে যা বলার বাইরে। বাসা থেকে বের হওয়ার সময় সোহা শুধু তৌসিফকে লোফার বের করে দিয়েছিল। ব্যাস, এই মেয়ে কাণ্ড ঘটিয়ে এলো। অগত্যা পৌষের দেয়া ভেলভেটের লোফার পড়ল তৌসিফ। এতে অবশ্য পৌষ শান্ত আছে কিছুটা। আচমকা পৌষ সিটি বাজাতেই তৌসিফ ওর দিকে তাকালো। ভুরু উঁচু করে জিজ্ঞেস করলো, কে? এই গাড়ি থামান। হানি, লেট হচ্ছে। তাতে আমার কি? ফোঁস করে শ্বাস ফেলল তৌসিফ। গাড়িটা থামাতেই জানালা খুলল পৌষ। পাশে পুরা ভুট্টা বিক্রি করছে। পৌষ জোরে হাঁক ছেড়ে ডাকলো, ও ভুট্টাওয়ালা মামা, একটা ভুট্টা দিন। লোকটা ভুট্টা এনে দিতেই পৌষ 20 টাকা দিল। যদিও তৌসিফ দিতে চাইল টাকা, কিন্তু পৌষ মুখ ঝামটা দিয়ে নিজেই টাকা দিল। লোকটা 20 টাকা দেখেই বলল, ভুট্টা 30 টাকা খালাম্মা। পৌষ মুখ ভেটকি মাছের মতো করে বলল, 30 টাকা? এই ভুট্টা 20 টাকা দিয়ে খেয়ে এলাম আজীবন। আপনার ভুট্টা কি মহাসাগরের নিচে জন্মায় যে 30 টাকা? লোকটা কিছু বলতে চেয়েও যেন মিনমিন করলো। পৌষ ব্যাগ হাতড়ে দেখলো ভাঙতি নেই, তাই বলে উঠল, আপনার খালুজানের কাছে চান, উনি দিবে 10 টাকা। তৌসিফ আহত চোখে তাকালো। 10 টাকা দিয়ে গাড়ি চালাতে চালাতে শুকনো মুখে বলল, আমাকে তোমার খালুজান মনে হয় পৌষরাত? পৌষ জুহুরি চোখে তাকালো, পলক ফেললো পিট পিট করে, অতপর ভুট্টায় কামড় দিয়ে বলল, টক বেশি। তৌসিফ আশাহত হলো। এই মেয়ে কি দিয়ে তৈরি? কোন মাটি? মাটির জাত কি? তৌসিফের জানতে মন চাইল। পৌষ হঠাৎ ওর মুখের সামনে ভুট্টা ধরে বলল, নিন কামড় দিন, পরে আমার পেট ব্যথা করবে। করবে না, নজর দেইনি। বিশ্বাস করি না। সত্যি বলছে। ঋণ রাখে না পোষ। 10 টাকা আপনার ছিল, তাই 4-5 কামড় খাবেন, ওকে? তৌসিফ কথা বাড়ালো না। ড্রাইভিং করতে করতে ভুট্টা কামড়ে খেলো। খেতে খেতে সে পুরোটাই খেলো। পৌষ অবশ্য কিছু বলেনি তাতে। শেষে 4-5টা দানা অবশিষ্ট ছিল, যা পৌষ খেলো। তৌসিফের এসব খাওয়া হয় না, সর্বোচ্চ বয়েল কর্ন খায়ও। এভাবে পুরোটা খাওয়া হয়নি কখনো। পৌষ হয়তো বুঝলো, তাই কিছু বলল না ওকে। ভার্সিটিতে নামিয়ে দিয়েই তৌসিফ বলল, আমি নিতে আসবো আজ। কোন দুঃখে? এত ঝগড়া পারো তুমি? এদিক দিয়ে বাসায় যাব, তাই বললাম। আচ্ছা, আমি গেলাম তাহলে। বলে অপেক্ষা করলো না পৌষ। গেট পেরিয়ে ভেতরে চলে গেল। দীর্ঘ 1 মাস পর শ্বশুরবাড়ি এসেছে হেমন্ত। এত দিকের ঝামেলা পোহাতে পোহাতে এদিকে পা রাখার সময়ই হয়নি। শ্রেয়া অবশ্য বুঝদার মেয়ে, সহসা রাগ করে না। তবে আজ রেগে আছে কিনা হেমন্ত বুঝতে পারছে না। সাথে ওর কোলে কাঁধে হাত ধরে আর পিছু পিছু কাজিনগুলো এসেছে। তাদের একমাত্র ভাবি শ্রেয়া। ভাবিকে দেখে না আজ মাসখানেক হলো। ইনিমিনি দরজা খুলেই হেমন্তের কোল থেকে নেমে শ্রেয়ার রুমে দৌড় দিল। পিহাও ঢুকলো পিছু পিছু। হেমন্তকে দেখে ওর শ্বশুর শাশুড়ি তড়িঘড়ি শুরু করলো। হেমন্ত তাদের ব্যস্ত হতে না বলল। পিছনে 2 হাত ভর্তি সদাই নিয়ে ঢুকলো চৈত্র আর জ্যৈষ্ঠ।
শ্রেয়ার বাবা এগিয়ে আসতেই দুজন বিনয়ের সহিত সালাম জানিয়ে বলল, আমরা ভেতরে রাখছি আঙ্কেল। একদম কিচেনে গিয়ে রাখলো সব। হেমন্ত শুধু শাশুড়িকে বলল, মা, ওই ব্যাগটাতে কাঁচা মাছ, ওগুলো ফ্রিজে রেখে দিন, কাটিয়ে এনেছি। ভদ্রমহিলা খুবই সন্তুষ্ট মেয়ের জামাইয়ের ওপর। ছেলেটা অনেক বুঝদার। এমন সংসারী ভদ্র নম্র ছেলে আজকাল মেলা মুশকিল। এই যে সে মেয়ের জামাই, তার কি দায় মাছগুলো কাটিয়ে আনার? তবুও সে এই কাজ করবে। বাড়িতে ছেলে না থাকায় এই যে কাজগুলো করা ঝামেলার, তার সব হেমন্ত করে দেবে। ভদ্রলোকের বয়স হয়েছে, যথাযথ সব কাজ সামাল দিতে সমস্যা হয়, কিন্তু হেমন্তের মতো মেয়ে জামাই থাকাতে সেই কষ্ট লাঘব ঘটেছে। গত সপ্তাহে নিজে আসতে পারেনি, তাই মানুষ দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে। কোনো দায় ছাড়াই সে এই কাজগুলো করছে। হেমন্তের শাশুড়ি ঠান্ডা শরবত বানিয়ে দিতেই জ্যৈষ্ঠ আর চৈত্র এক চুমুকে শেষ করে সোজা হেঁটে ভাবির রুমে চলে গেল। অসহায় লাচার ভাবে বসে রইল হেমন্ত। বউটাকে সরাসরি দেখে না মাস হলো, শুয়ে দেখা হয় না। ভাগ্যক্রমে একটা দুটো চুমো খাওয়া হচ্ছে না। শ্বশুর শাশুড়ির সাথে দীর্ঘ সময় আলোচনা চলল। মেয়ের মধ্যে অবশ্য পৌষ রাত। ভদ্রমহিলা এবং ভদ্রলোক যথেষ্ট বুঝদার। সবটা শুনে শুধু বললেন, ওর কপালে সুখ খুব কমই ছিল হেমন্ত। যার মা বাবা নেই, আসলে তারা কোনোদিনও প্রকৃত সুখ পায় না। আমাদের পৌষ হয়তো এখন সুখ পাবে। ও মানিয়ে নিতে পারছে না, অভিমান ধরে বসে আছে। প্রথম দিন যখন দেখলো আমাকে, মুখ ঘুরিয়ে চলে গেল। আমার অনেক আদরের এই বোনটা ফার্স্ট কাজিন, মায়া বা টান যেটাই বলুন একটু বেশি। চিন্তা করো না বাবা, সময় মানুষকে মানাতে শিখিয়ে দেয়। পৌষ না দান শিখে যাবে। দীর্ঘশ্বাস ফেলে হেমন্ত এদিক ওদিক তাকালো। ওর শাশুড়ি একটু হেসে বলল, রেগে লাল হয়ে আছে, দেখো মানে কিনা। কেন যে কথা বুঝে না। এসেছো না তুমি? তোমাকে দেখলে রাগ পড়ে যাবে। শ্বশুরের মুখে এহেন কথা শুনে কিঞ্চিত লজ্জা পেল হেমন্ত। পুরুষের এই লাজ বড়ই সুন্দর। হেমন্ত উঠে দাঁড়ালো, পা বাড়ালো তার প্রেয়সী রুমে। ঢুকতেই দেখা মিলল খাটে গোল হয়ে বসা শ্রেয়ার দিকে। ঢোলা একটা ফ্রক পরে মাথায় ওড়না দিয়ে আছে মেয়েটা। গালটা ফুলেছে একটু, মোটা হয়েছে অল্প স্বল্প। হেমন্তর খারাপ লাগলো। বউটাকে দেখে না আজ ঠিক গুনে গুনে 27 দিন। মুখের কথা বুঝি এটা? ভিডিও কলে কি মন মানে? ইনি মিনি একদম লেগে ঘেঁষে আছে শ্রেয়ার কাছে। এদের কথারও জের সেই পৌষকে ঘিরে। মন খারাপ করে কথা বলছে শ্রেয়া। হেমন্ত গলা ঠেকালো, শুধালো, বের হ সবগুলো। সবগুলো দাঁত বের করে হাসলো। এরা জানে হুরুম তারুম করা হেমন্ত ভাই এখন ম্যাও ম্যাও করবে। যদিও তাদের ভাবি অতি নরম মানুষ, তবে কেন জানি হেমন্ত ভাই তাকে আর নরম মনে করে আগলে রাখে। কিছু পুরুষই থাকে এমন। এরা হয় অতি যত্নশীল, দায়িত্ববান, নিষ্ঠা, পক্ষপাত মুক্ত, একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। একে একে সবগুলো হেমন্ত ভাইকে দেখে দাঁত কালাতে কালাতে বের হতেই ঝড়ের বেগে দরজা লাগালো হেমন্ত। তার অবশ্য দেরি হলো না, জানালা লাগিয়ে এক হাতে পর্দাও টেনে দিল। শ্রেয়া তখনও বসা খাটে, টলমলে চোখে তাকিয়ে সে। হেমন্তর বুকে ঝড় উঠে গেল মুহূর্তেই। এক লাফে খাটে উঠে শ্রেয়ার কাছে চলে এলো সে। চোখের পানিটুকু পড়ার সুযোগ না দিয়েই 2 চোখ ভরে চুমু খেলো। পরনে থাকা শার্টটা খুলে বুকের মাঝে জড়িয়ে নিল শ্রেয়াকে। শ্রেয়া ফুপিয়ে উঠল। হেমন্ত অস্থির হলো, তার বুক চিনচিন করছে। রোজ কথা হতো, তবুও আজ মনে হচ্ছে জনম বুঝি পেরিয়ে গেল। শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, শ্রেয় কাঁদে না বাবু, প্লিজ কাঁদে না। নরম মনা শ্রেয়া বড়ই স্বামী সোহাগী। এতগুলো দিন পর তার আগমনে রাগ পুষে রাখতে পারল না সে। 2 হাত মেলে তার পিঠ আঁকড়ে ধরল। হেমন্ত আলগোছে ওর ফ্রকটা খুলে দিল। অতি যত্নে বিছানায় শুয়ে দিয়ে চোখ দুটো মুছে দিয়ে বলল, কাঁদলেও কষ্ট, অত কাঁদে শ্রেয়? বলেই 4 মাসের পেটটার দিকে তাকালো হেমন্ত। হাত বুলাতে বুলাতে বলল, কেমন আছেন আপনি আব্বু? ও রাগ করেছে, আমাকে বলেছে কথা বলবে না। তাই? বলেই পেট ভর্তি চুমু খেতে লাগলো হেমন্ত। এই 27টা দিন যতগুলো আদর ছিল সবগুলো পুষিয়ে দিয়ে হেমন্ত উপরে উঠে এলো। নিজের বুকের সাথে মিশিয়ে নিল শ্রেয়াকে। নীরবে তাদের প্রেম চলল। সবটা চলল একদম নিবিড়ভাবে। বুকের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে শ্রেয়া। ওর চুলে হাত চালাচ্ছে হেমন্ত। শ্রেয়া গাঢ় গলায় বলল,
পৌষটা রেগে আছে। হুম, আপনি জাননি আর? গেলাম গতকাল, ঘুরিয়ে আবার বাসা দিয়ে এলাম। জানো শ্রেয়, মনে হলো আমার কলিজাটা কেটে রেখে দিলাম। শ্রেয়ার চোখ গলিয়ে পানি পড়ল, হেমন্তের বুক ভিজল। শ্রেয়ার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করো না তুমি পাখি,